কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। বা এই যে দম্ভ বা দর্প একটা মানুষের, যে সেগুলো যা অহংকার, সে মানে কিসের অহংকার আমি জানি না। এত ঝামেলা, এত দুর্যোগ, এত ডিম বর্ষণ, এত অপমান, তারপরেও ওনারা আশা রাখছেন যে ওনারা আবার সরকার গঠন করবেন। এটা আমি ভালোভাবে দেখি। लोगों के सामने झुकेंगे, जनता के सामने झुकेंगे, दिल्ली के दरिंदों के सामने झुकेंगे नहीं। এই যাদেরকে পাপু বলে লোকে, যেমন দিল্লির পাপু, তারপরে পরিবারতান্ত্রিক, লখনৌর পাপু আছে একজন, হ্যাঁ, যে বাবা চিফ মিনিস্টার ছিল, কলকাতায় একটা পাপু আছে। তো এরকম নানান জায়গায় পাপুরা থাকে। তো তারা একরকম, এবার তাদের মধ্যে বেশিরভাগের মধ্যেও এতটা দম্ভ দেখা যায় না। যে একদিকে আপনি আদালতকে বলছেন যে আমায় ডিম মারবেন না, যেন এরকম করে, আমার ভয়েস আগে দিচ্ছিলেন না, এখন দিতে বাধ্য হয়েছেন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিই। যে মাথাটা খারাপ হয়ে গেছে, উনি তো সবচেয়ে বেশি ভুগছেন, আর বাকিরা তো ওপেনলি, মানে আমি কি বলবো, মদন মিত্রা কি বলছে, এই পার্থ কি বলছে, অনুব্রত কি বলছে, আপনি যদি দেখেন তো সবাই তো এখন বলছে, পুরো সত্যটা এখন আস্তে আস্তে বাইরে আসছে। এবং ওনাদের দল টুকরো টুকরো হয়ে গেছে। ওনাদের বোধহয় এই মুহূর্তে 6-7 জন এমএলএ আছে আর 5-6 জন এমপি আছে বোধহয় টোটাল। আজকেও শুনছি 2-3 জন নাকি বেরিয়ে আসবে রাজ্যসভার। তো এইবার তারপরে উনি আশা রাখছেন যে উনি ক্ষমতায় আসবেন। আমি যে লোকগুলো নামাজ পড়তে যায় তাদের কথা বলছি না, বাট তাদের বাড়িতে গিয়ে কোনো টেররিস্ট যদি বলে যে তোমার বাচ্চাকে আমি মেরে ফেলবো যদি আমাকে না যেতে দাও, তো ও যেতে দিয়ে দেবে। উনি কিন্তু এর আগে একবার আমি নিজে কানে শুনেছি বলেছিলেন ওই ওয়াকফ সময় যে জায়গায় জায়গায় 2000 করে ছেলে বসিয়ে দেবো, কলকাতাতে মজা দেখিয়ে দেবো। এরা বলে কি করে? একজন বলেছিল বোতলে ভরে রেখেছি এমন কিছু লোক যাদের ছেড়ে দিলে 1 ঘন্টার মধ্যে 12টা বাজিয়ে দেবে, বলেছিল কিনা? তারা কারা? হাতে পাকিস্তান ইনভলভ ছিল এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। হ্যাঁ, অফকোর্স, কারণ পাকিস্তান এখন বাংলাদেশের যে অবস্থা, আমার পরিবর্তন না হলে আমি হয়তো আর 5-7 বছর পরে দেখতাম অন্য দেশে বসে আছি। লেটার হেডে বিশ্ব বাংলা এত বড় হয়ে গেছিল, অশোকা চক্রটা অনেক ছোট হয়ে গেছিল, বটা এত বড় কেন? আর জয় বাংলা কেন? জয় পশ্চিম বাংলা না কেন? উনি ফেরত পাঠাচ্ছেন, উনি এই জমি হ্যান্ড ওভার করে দিয়েছিল, ফেন্সিং হয়ে যাবে। ফেন্সিং হয়ে গেলে তো আর লোক কি করে আসবে? তাহলে ওই আইএসআই এর লোকগুলো কি করে আসবে? পাকিস্তানের মদতপুষ্ট লোকগুলো। মুম্বাইয়ে দিনে 800-900টা ফ্লাইট ল্যান্ড করে, হায়দ্রাবাদে দিনে 500টা ল্যান্ড করে, দিল্লির কথা তো ভুলে যাও, 1500টা ল্যান্ড করে। কলকাতায় জানো কটা দিনে টেক অফ ল্যান্ডিং? 300-400টা। আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের সাথে এতগুলো ইন্টারন্যাশনাল দেশের সংযোগ আছে। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের পার্টি অফিস ভেঙেছেন, সে এই তৃণমূল যদি ক্ষমতায় আসে বিজেপির একটা পার্টি অফিসও রাখবো না রাজ্যে, কিভাবে দেখছে? না দেখুন, এটা তো ভালো। প্রথম কথা, দুটো জিনিস দেখাচ্ছে যে এত ঝামেলা, এত দুর্যোগ, এত ডিম বর্ষণ, এত অপমান, তারপরেও ওনারা আশা রাখছেন যে ওনারা আবার সরকার গঠন করবেন। এটা আমি ভালোভাবে দেখি। তার মানে ওনাদের ডেমোক্রেটিক একটা ভরসা আছে যে মানুষ আবার ওনাদের ভোট দেবেন। 220টা সিট এখন বোধহয় আছে বিজেপির, তো ওটা 208টা। তো এখন এবং ওনাদের দল টুকরো টুকরো হয়ে গেছে। ওনাদের বোধহয় এই মুহূর্তে 6-7 জন এমএলএ আছে আর 5-6 জন এমপি আছে বোধহয় টোটাল। আজকেও শুনছি 2-3 জন নাকি বেরিয়ে আসবে রাজ্যসভার। তো এইবার তারপরে উনি আশা রাখছেন যে উনি ক্ষমতায় আসবেন। তো এটা দারুণ ব্যাপার। আমি এটাকে মানে খুব মানে আমি বলতে চাইছি আশা রাখাটা ভালো। আজকে না আসলে 10 বছর পরে আসবে, 10 না হলে 20 না হলে 30-40। পার্টি অফিস রাখবেন একটা, উনি পার্টি রাখবেন না, ভালো কথা, একটাও রাখবেন না। তো সেটা তো ভালো, আমার তো সেটা বিজেপিরা রিয়াক্ট করবে, আমি তো পার্টি করি না, সেটা ভালো। বাট আমার মনে হয় যে কোথাও কিছু কিছু রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা সত্যিটাকে দেখতে পায় না। যে তারা যদি এই মানুষকে ভয় দেখানোটা না করতো, ধরুন বোলপুরে একজন আছেন, তিনি চরম বলতেন, যদি না বলতেন, বা ইনি যদি ডিজে না বলতেন, তাহলে মানুষের মধ্যে একটা যে স্বতঃস্ফূর্ত ঘৃণার ভাব আছে সাধারণ মানুষের মধ্যে, সে যে দলেরই হোক, বা এই যে দম্ভ বা দর্প একটা মানুষের, যে সেগুলো যা অহংকার, সে মানে কিসের অহংকার আমি জানি না। কারণ 2 রকমের নেতা হয়, একজন যেমন মমতা ব্যানার্জি একদম মানে ঘাস থেকে উঠেছেন, বা নরেন্দ্র মোদী, হ্যাঁ, বা অমিত শাহ, বা আপনি ধরুন জওহরলাল নেহরু, বা আমি বলছি আর আরেক দল আছে এই যাদেরকে পাপু বলে লোকে, যেমন দিল্লির পাপু, তারপরে পরিবারতান্ত্রিক, লখনৌর পাপু আছে একজন, হ্যাঁ, যে বাবা চিফ মিনিস্টার ছিল, কলকাতায় একটা পাপু আছে। তো এরকম নানান জায়গায় পাপুরা থাকে।
তো তারা একরকম, এবার তাদের মধ্যে বেশিরভাগের মধ্যেও এতটা দম্ভ দেখা যায় না। হ্যাঁ, তো ফলে সেইখানে আমার মধ্যে একটা কল নেওয়ার সময় এসছে যে একদিকে আপনি আদালতকে বলছেন যে আমায় ডিম মারবেন না, যেন এরকম করে, আমার ভয়েস আগে দিচ্ছিলেন না, এখন দিতে বাধ্য হয়েছেন। আমি তো বুঝতে পারছি না, আপনি যে আমার ভয়েস নিচ্ছেন আমার কি অসুবিধা আছে, যান ব্যবহার করুন, কারণ উনি তো সৎ, আমি তো মানি যে উনি খুব সৎ, উনি কিচ্ছু করেননি, কোনো চুরি করেননি, তাহলে ভয়েস দিতে অসুবিধা কি, দিয়ে দিন, যা ইচ্ছা করুন, করছেন না। আবার উনি এই অবস্থা হুঙ্কারে দিচ্ছেন, এইটা দেখে হয় ওনার কোনো ভেতরের খবর আছে, হয়তো এক সময় তো এরা বিজেপিতে ছিলেন, সবাই হয়তো জয়েন করে যাবেন, সেটা ইচ্ছে হতে পারে, বা আরেকটা হতে পারে যেটা যে মাথাটা খারাপ হয়ে গেছে, আমি ঠিক জানি না। রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন অমিত শাহ, সীমান্ত নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মিটিং শুভেন্দু অধিকারীর সাথে। সীমান্ত আপনারা প্রত্যেকেই জানেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কার্যত জমি দেয়া হয়নি বিএসএফকে, সেই সীমান্ত কিন্তু যে ফাঁকা ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলায় যে থ্রেট ছিল আপনারা প্রত্যেকেই জানেন, বাংলায় একটা থ্রেট ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অমিত শাহ সীমান্ত, এই যে চিকেন নেক নিয়েও নাকি মিটিং চলছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং সীমান্তটাকে নিয়ে বাংলায় যে সীমান্ত নিয়ে সেটা নিয়েও মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, মিটিং চলছে, এইদিকে যেমন মিটিং চলছে, অপরদিকেও আমি আজকে আপনার থেকে আরও একটা বিষয় জানতে চাইবো, যে মসজিদ থাকলে কি ধরনের নিরাপত্তার আর অভাব হতে পারে। 136 বছরের মসজিদ ছিল, তাতে কেন অসুবিধা হচ্ছিল না, এখন কি করে অসুবিধা হয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন আসছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। বলছি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, সীমান্ত নিয়ে তো একটা থ্রেট ছিল, আপনি বারবার বলেছেন। হ্যাঁ, একেবারেই। দেখুন, আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, উনি বোধহয় 3 দিনের ভিজিটে এসছেন, অনেকগুলো ছোট ছোট এটা ইনাগুরেশন করবেন, ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন, আছে, ফাইন। কিন্তু মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের না, আপনি যেটা বললেন পশ্চিমবঙ্গের না, সারা ভারতবর্ষের একটা প্রায় নাক কাটবার জোগাড় হয়ে গেছিলো গত কয়েক বছর ধরে, যেখানে একটা আঁচ করছিলাম, যেটা আমি বলেওছি বহুবার, যে বাংলাদেশের যে বর্ডারটা, ওখানে একটা ফাঁক ফোকর দিয়ে মানুষ আসা যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তারা যদি আসে, তাদের আমরা কাগজ বানিয়ে দেব, আধার কার্ড বানিয়ে দেবো, রেশন কার্ড বানিয়ে দেবো, দরকার হলে থাকার জায়গা করে দেবো, খালি প্রয়োজন মতো তারা ভোট বাক্সে গিয়ে ভোটটা দেবে। এইটা আমরা দেখেছি টিভিতে, একদম সোজাসুজি ধরাও পড়েছে লোকে। এবং যখন এই মুখ্যমন্ত্রী আসেন, তারপরে উনি একটা কথা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, যে ধরবো আর পার করব। তো সেইটা বলার পরে আপনারা দেখেছেন যে পুরো বর্ডার পার হয়ে বহু লোক চলে গেছে, পুরো রাস্তাঘাট খালি হয়ে গেছিলো, অনেক মানুষ চলে গেছে যারা বাংলাদেশে ছিল, এবং এখনও অনেক মানুষ লুকিয়ে বসে আছে। এবং ওনার এই ব্যাপারটাতে, যেমন দেখুন, এই সরকার এসছে বেশি দিন হয়নি, এখন 100 দিনও হয়নি, কিন্তু এই 100 দিনের মধ্যে যুগান্তকারী কিছু কাজ হয়েছে, যেগুলো কেউ ডিনাই করতে পারবে না, সে যদি বিপক্ষ দলের হয় তাও ডিনাই করতে পারবে না। যেমন ধরুন, আপনার এই ডিএ ভাতা দেওয়া, বা চাকরির ব্যবস্থা, বা পুলিশের সক্রিয়তা। কালকে দেখলাম একজন বিজেপির নেতাকেও পুলিশ ধরেছে আর কি, যে পুলিশের একটা নিরপেক্ষ ভাব, প্লাস যে সামগ্রিক ট্রাফিক নিয়মগুলো, বা এই চিংড়িহাটা ফ্লাইওভারের ব্যাপার। কিন্তু যেখানে উনি এই জমি বিএসএফকে হস্তান্তর করেছেন বা চেয়ারে বসার 3-4 দিনের মধ্যে, সেইটা একটা এমন জিনিস যেটা পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষের মানুষের মনে রাখা উচিত, যে এই কাজটা করাতে একটা বড় ঝামেলার থেকে আমাদের দেশ বিপদমুক্ত হলো। এবং আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, যে এই ব্যাপারেও অমিত শাহের আসার মধ্যে এই ব্যাপারটিও থাকবে, যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কেন কি হচ্ছিল, এই জায়গাটাতে একটা জল ঘোলা করা হচ্ছিল, তাতে পাকিস্তান ইনভলভ ছিল এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। হ্যাঁ, অফকোর্স, কারণ পাকিস্তান এখন বাংলাদেশের যে অবস্থা, এটাকে আমাদের ছোটবেলায়, তোমরা আপনারা তখনও জন্মাননি, আমাদের ছোটবেলায় ইস্ট পাকিস্তান ছিল আর ওয়েস্ট পাকিস্তান ছিল, বাংলাদেশ বলে কিছু ছিল না। আমি তখন ছোট শিশু, কিন্তু ইস্ট পাকিস্তান শুনেছি নামটা, তারপরে তো বাংলাদেশ হলো। এবার এখন আবার মনে হয় ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানই হয়ে গেছে। তো ফলে আমরা যদি এখন এটাকে বাংলাদেশ হিসাবে দেখি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই ভুল হবে। কারণ জামাতের কত লোক ইলেকশনে অপোজিশনে বসে আছে, 60-70 জন, এবং যে সরকার দেখছি তারাই চালাচ্ছে। না হলে আমাদের নতুন হাই কমিশনার গেলেন ওখানে, ত্রিবেদী, গিয়ে একটা ভালো কথা বললেন, 2 বাংলার মানুষ এক। আমার মনে হচ্ছে যে 18 কোটি বাংলাদেশি আর 140 কোটি ভারতবর্ষ সব এক। সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা শুরু করলো ওনাকে ক্রিটিসাইজ করা,
যে উনি নাকি বলতে চাইছেন যে ভারত বাংলাদেশকে খেয়ে নেবে। 71-এ তো বাংলাদেশকে ভারত যদি খেয়ে নিত তো বাংলাদেশ কি করতো তখন? আমরা তো মিলিটারি নিয়ে গিয়েছিলাম, আমাদের 3000 লোক মারা গেছে ওই যুদ্ধে। পাকিস্তানের লোকগুলো তো সই করেছিল, পাকিস্তানের জেনারেল, যে আমরা সারেন্ডার করছি। তখন যদি ভারত না ফিরতো তো এইখানে সেখানে বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং কোথাও একটা ডিপ স্টেট, যেটা লোকে বলে CIA হতে পারে, ডিপ স্টেট বলে, তাদের একটা অ্যাক্টিভিটি ছিল যে এই জায়গাটাতে একটা রেজিম চেঞ্জ করে দেওয়ার। এবং আপনি দেখেছেনও হয়তো যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেটার হেডে বিশ্ব বাংলা এত বড় হয়ে গেছিল, অশোকা চক্রটা অনেক ছোট হয়ে গেছিল, বটা এত বড় কেন? আর জয় বাংলা কেন? জয় পশ্চিমবাংলা না কেন? কারণ জয় বাংলা মানে বাংলাদেশ এবং পশ্চিমবাংলা সব মিলিয়ে একটা শাসন ব্যবস্থা করবার আমার মন্তব্য, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং। সেইখানে আমরা বোধহয় অল্পের জন্য বেঁচে গেছি। এই ওনার যে জমিটা হস্তান্তর করেছেন সেইখানে আরেকটা কথা, তার মানে স্যার পরিবর্তন না হতো তাহলে তো আপনি বলছেন পাকিস্তানের বিশাল ছক। আমার ব্যক্তিগত মতামত, পরিবর্তন না হলে আমি হয়তো আর 5-7 বছর পরে দেখতাম অন্য দেশে বসে আছি। তাই? হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত। কারণ ওইভাবে স্যার পরিবর্তনের কাণ্ডারি হিসেবে যেভাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করছে, তো তাহলে তো আরো কঠোর, বাংলাদেশিরা তো ভয় পাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের যে পার্লামেন্ট, ওদের জাতীয় সংসদ বলে, সেখানে তো ওনার নামে একজন MP বলছেন যে আপনারা নরেন্দ্র মোদীর সাথে স্পিকার মহাশয় আপনি কথা বলুন, নরেন্দ্র মোদীকে বলুন যে ওনাকে কন্ট্রোল করতে। কেন? উনি ফেরত পাঠাচ্ছেন, উনি এই জমি হ্যান্ড ওভার করে দিচ্ছে, তো ফেন্সিং হয়ে যাবে। ফেন্সিং হয়ে গেলে তো আর লোক কী করে আসবে? তাহলে ওই ISI এর লোকগুলো কী করে আসবে? পাকিস্তানের মদতপুষ্ট লোকগুলো। আনসারুল বাংলার যিনি জয়সুদ্দিন রহমানি, যিনি বলেছিলেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি রিকোয়েস্ট করব যে আপনি বৃহত্তর আন্দোলন করুন, উনি কেন বলছেন ওনার নাম? আর তো এত লিডার আছে ভারতবর্ষে। মানে এগুলো এক একটা, মানে যে কি ব্যাপারটা হচ্ছিল, যে যেই জয় বাংলা স্লোগান, এই যে উনি বলেছিলেন আমরা দুটো রুটি থাকলে ভাগ করে খাবো। কেন ভাগ করে খাবো? আমি আমার দেশের রুটি বাংলাদেশের লোকের সাথে। তো আমাদের মানে এইগুলো একটা কোথাও একটা জায়গায় চলে যাচ্ছিল, যেটা উনি ঘেটে দিয়েছেন জমিটা হ্যান্ড ওভার করে। আর খালি কিন্তু উনি এই BSFকে ফেন্সিংয়ের জমি দিয়েছেন তা না, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আর আরেকটা আছে ওই রোড বানায় তারা, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই NHIDCL বলে। এই দুটোকে 7টা ন্যাশনাল হাইওয়ে ওই এরিয়াতে শিলিগুড়ি করিডোরের কাছে হ্যান্ড ওভার করেছেন, 4টে আর 3টে, NHAI-কে 4টে আর ওদেরকে 3টে। এই 7টা হ্যান্ড ওভার করবার পরে কী হয়েছে, এই রাস্তাগুলো আটকে রেখেছিল, আগের সরকার দিচ্ছিল না, মানে গড়িমসি করছিল যতটা। আর ফেন্সিংয়ের রাস্তা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল দিতে হবে, তাও দেয়নি। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনাকে এবং আমাকে, সাধারণ মানুষদের বোঝানো হয়েছিল, কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এটা বলে যে ওখানকার লোক জমি দিতে চাইছে না, কারণ তাদের জমি উর্বর এবং তাদের জমির দাম তারা পাচ্ছে না। মানে একটা জমি যদি 3টে ফসল দেয় তাহলে তো অনেক বেশি দাম হওয়া উচিত, এই সব বলে। তাহলে ওরা আমাদের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী আসার 3 দিন পরে কেন দিয়ে দিল? ওদের তো কেউ ভয় দেখায়নি। 3 দিনের মধ্যে ভয় দেখানো সম্ভব? তাহলে ওরা, তার মানে ওরা দিতে চাইছিল। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ওই মানুষগুলো, তাদের ধর্ম যাই হোক, তাদেরকে যেন দেখানো হচ্ছিল তারা দিতে চাইছে না, বাট তারা এখন কি করে দিয়ে দিল? তার মানে ওরা দিতে চাইছিল, কেউ ওদের নাম করে মিথ্যা বলছিল সুপ্রিম কোর্টে গিয়ে, তদন্ত হওয়া উচিত। স্যার আরেকটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বিষয়, ওই মসজিদটা সরানো নিয়ে 136 বছর ছিল, তাতে কারোর অসুবিধা হচ্ছিল না, কিন্তু এখন কেন অসুবিধে, এটা মানুষ প্রশ্ন তুলছে, মানে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা প্রশ্ন তুলছে। হ্যাঁ, এটা নিয়ে আমি 2 ভাগে বলছি। একটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আর কিছু বদমাইশ কি রাজনীতি করছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা, এই মসজিদটা বহু পুরনো। যখন এই মসজিদ হয়েছে তখন এই দিকে কোনো এয়ারপোর্ট কিচ্ছু ছিল না। এই মসজিদ হওয়ার প্রায় 30 বছর পরে একটা ছোট এয়ারড্রোম হয়, মানে ব্রিটিশদের সময় 1924 সালে, বা তারপরে এয়ারপোর্ট হয় আরও পরে। তো তখন কি হয়েছে দেখো, তখনকার দিনে না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমন ছিল না যেটা এখন। মানে এখন যদি তুমি এয়ারপোর্টে যাও না, দেখে মনে হবে কি বলো যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, মানে আমরা সবাই যেন বাস স্ট্যান্ডে যাচ্ছি, এত ভিড়, এত লক্ষ লক্ষ লোক এয়ারপোর্টে যাচ্ছে। তখন তো ছিল না, আর এই সিকিউরিটির অবস্থা ছিল না। আমি যখন চাকরির প্রথম দিকে এয়ারপোর্টে ঘুরতাম না, বিশ্বাস করবে না, মানে তোমাদের জেনারেশন এখন বিশ্বাস করবে না, আমাদের কোনো সার্চ হতো না, আমরা সোজা প্লেনের মধ্যে চলে যেতাম। আর এখন তো চিন্তা করা যায় না। ফলে কি হচ্ছে, সিকিউরিটির ডিমান্ড বেড়েছে এবং মানুষের চাহিদা বেড়েছে, প্লেনের অনেক চাহিদা বেড়ে গেছে। এই দুটো নিয়ে শিফট করবার কিন্তু একবার না বহুবার চেষ্টা করা হয়েছে। এবং তোমায় বলি একটা ইন্টারেস্টিং জিনিস,
মাঝখানে আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টার ছিল শাহনাজ হোসেন বলে, বিজেপির। তিনি এসছিলেন এখানে শিফট করাতে, তখনকার গভর্নমেন্ট রাজি হয়নি। তখন কোন গভর্নমেন্ট? আমার মনে হয় সিপিএম গভর্নমেন্ট ছিল তখন। তারপরে এই আগে যে তৃণমূল গভর্নমেন্ট হয় তখনও রাজি হয়নি। তো 15 আর 35 প্রায় 50 বছর ধরে, 50 বছর বলবো না, লাস্ট 30 বছর ধরে তো ট্রাই করা হচ্ছে, এটা আমি জানি। কারণ আমাদের একটা রিকোয়ারমেন্ট এটা যে বাড়ছে, মানে এয়ারপোর্ট বাড়াতে হবে। এবার ব্যাপারটা কি, দুটো রানওয়ে আছে, যেটা আমরা টেক অফ করি, ল্যান্ড করি, কলকাতা থেকে কোথাও যাচ্ছি, ওটা মেন। আর একটা হচ্ছে কখনো ওয়েদার খারাপ হলে বা কিছু হলে অন্যটা। এবার অন্যটাতে এই মসজিদটা থাকার কারণে কিছু কিছু রেস্ট্রিকশন হচ্ছে, যেটা আমি আমার বন্ধু বান্ধব পাইলটদের সাথে কথা বলেছি আর নিজেও পড়াশোনা করেছি, যে জেনেছি। তো সেটাতে এটা না থাকলে হচ্ছে যে টেকনিক্যালি রানওয়েটা একটু বড় করা যাবে, আর অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম, যেটা মানে অন্ধকার হয়ে গেলে বা বৃষ্টি পড়লে, ঝড় বাদলা হলে, ফগ হয়ে গেলে, তাহলে ওইটা ইউজ করা যায়। ওটা এখানে নেই, লাগানোই হয়নি, কারণ ওই মসজিদটার জন্য যে একটু কম শর্ট আর কি। মানে এটা যদি 3500 মিটার হয়, ওটা 2800 মিটার। তো ওইটাতে বড় বড় যেগুলো এয়ারক্রাফট না, বোয়িং টোয়িং, ওদের অসুবিধা হয়, ছোট ছোট এয়ারক্রাফটের কোনো অসুবিধা হয় না। এইবার কি হচ্ছে, এইভাবেই কাজ চলছিল। এবার ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে এই মসজিদটাতে যারা নামাজ পড়তে যায়, খুব বেশি লোক না কিন্তু, এই ধরো 40 জন 50 জন করে যেত। তখন ওরা কি করে, ওরা একটা আধার কার্ড দেয়, সে এসে ওদের একটা বাসে বসিয়ে ওইখান দিয়ে ভেতর দিয়ে নিয়ে গিয়ে ওই মসজিদের কাছে নামায়, ওরা নামাজ পড়ে চলে আসে। এবার আমি আর তুমি আমরা যদি যাই এয়ারপোর্টের মধ্যে, ভেতরে তো ঢুকতে গেলে আমাদের আধার কার্ডে হবে না, আমাদের ওই ফিঙ্গারপ্রিন্ট এই সব করে না, বিরাটভাবে চেক করে, ওইগুলো কিছু হয় না। তো এইখানে একটা সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে। আমি যে লোকগুলো নামাজ পড়তে যায় তাদের কথা বলছি না, বাট তাদের বাড়িতে গিয়ে কোনো টেররিস্ট যদি বলে যে তোমার বাচ্চাকে আমি মেরে ফেলবো যদি আমাকে না যেতে দাও, তো ও যেতে দিয়ে দেবে। তাহলে এমনি করে একটা কোনো ঘটনা ঘটতে পারে। প্লাস একটা ডিমান্ড এখন, আর এটা কি প্রথম নাকি পৃথিবীতে? আরে আমাদের ভারতবর্ষে কত মসজিদ, কত মন্দির হটানো হয়েছে, মানে কল্পনা করে। কলকাতাতে যখন মেট্রো হয়েছে তখন হয়েছে, গুজরাটে যখন ওই নর্মদা ড্যাম প্রজেক্ট হয়েছে, এবং আরবে হয়েছে ওই খনির জন্য, তেলের খনির জন্য কত, বিদেশে চার্চ কত হটিয়েছে। তো এইটা যে ধর্মস্থল মানে যে টাচ করা যাবে না এরকম কিছু না, দেশের ডিমান্ডের জন্য, সিকিউরিটির ডিমান্ডের জন্য টাচ করা যায় এবার প্রয়োজন হলে, এবং সুন্দরভাবে করা যায়। এবার কি হচ্ছে, তুমি যার নাম নিলে, এরা কি করছে, এরা মুসলমান আমাদের সংখ্যালঘু মানুষদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে, আমার ব্যক্তিগত মতামত। নাহলে এত কিছু দরকার ছিল না এখানে। এখন একটা জানো তো, সাধারণ মানুষের কাছে কি প্রজেক্ট হচ্ছে, যে কলকাতার এয়ারপোর্টকে বাধা দিচ্ছে এই লোকগুলো। এইটা তো সত্যি না। আরে ওই এয়ারপোর্ট ব্যবহার করে তো সবাই, আমরাও ব্যবহার করি। মানে আমি মাঝে মাঝে ধরো দুবাই যাচ্ছি, তো এয়ারপোর্টে দেখি কত লেবার যাচ্ছে আমাদের থেকে, এবং সেই লেবারে সব ধর্মের লোক আছে, ইসলাম ধর্মেরও আছে, খ্রিস্টান ধর্মের সব দুবাইয়ে আরবিয়াতে যায়। আমি খালি মানে স্যুট বুট পরা লোকেদের কথা বলছি না, সাধারণ মানুষ যারা কন্ট্রাক্টরের সাথে যায় দিনমজুরি করতে, যে বাড়িতে, তো সবাই ব্যবহার করে, সবারই তো ভালো হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মুম্বাইয়ে দিনে 800টা 900টা ফ্লাইট ল্যান্ড করে, হায়দ্রাবাদে দিনে 500টা ল্যান্ড করে, দিল্লির কথা তো ভুলে যাও, 1500টা ল্যান্ড করে। কলকাতায় জানো কটা দিনে টেক অফ ল্যান্ডিং? 300টা 400টা। আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের সাথে এতগুলো ইন্টারন্যাশনাল দেশের সংযোগ আছে। তো আমাদের যদি আরও না বাড়াই, আরও এয়ারপোর্ট মডার্ন না করে, আরও না বাড়াই, আর এই ছোট ছোট জিনিসগুলোকে মানে ওটা মসজিদ কেন, শিব মন্দির থাক, যা ইচ্ছা থাক, ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় করে দাও, করে। কিন্তু এই লোকগুলো কি করছে, 1 কোটি মুসলমানকে বলছি তোমরা এই করবে ওই করবে, কেন তোমরা কেন মুসলমানদের লিডার হচ্ছ? কারণ এই ভদ্রলোক, হ্যাঁ, ইনি কিন্তু এর আগে একবার আমি নিজে কানে শুনেছি, বলেছিলেন ওই ওয়াকফ সময়, যে জায়গায় জায়গায় 2000 করে ছেলে বসিয়ে দেবো, কলকাতাতে মজা দেখিয়ে দেবো। এরা বলে কি করে? এরা কি মনে করে যে চাকর নাকি বাকি তাদের ধর্মের লোকেরা তাদের? না তো, তারা তো নিজস্ব মানুষ, তারা কেউ ইন্টারেস্টেড না। 80% লোক, যেমন বাংলাদেশের জমি কে দিয়ে দিল ফটাক করে, তারা এইসব ঝামেলায় যেতে চায় না। আর একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে অফিস ভাঙা হলো, ল্যাপটপ সিজ করা হয়েছে, অনেক কিছু ডিভাইস পাওয়া গেছে। আপনি বলেছিলেন আপনার কাছে গরু, কয়লা, বালি সবেরই ফাইল আছে। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। আমি যেটা জানতে পারছি সূত্র মারফত খবর, একজন, অনেকে ওরা বলে না সংখ্যালঘুদের মাসিহা ছিল, মুসলিমদের মাসিহা, একটা মুসলিম রুটি বিক্রেতার ওখানে একটা দোকান ছিল, তাকে সরিয়ে দিয়ে জোর করে হুমকি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসটা গড়ে তুলেছিলেন।
হ্যাঁ, এটা আমি জানি না, মানে আপনার মুখে শুনলাম এই ব্যাপারটা। দেখুন, আমি যে কথাটা বলেছিলাম সেটা ক্ল্যারিফাই করি। আমি ফাইলের কথা বলিনি, আমি বলেছিলাম খবর আছে, কারণ আমাকে ওনার দলের একজন, আমি যুদ্ধ চলছিল তখন ভারত পাকিস্তানের, আমি যুদ্ধ নিয়ে বলতে চাইছিলাম, তো ওনার দলের একজন মুখপাত্র তখন আমাকে মানে একটা তির্যকভাবে ব্যঙ্গ করে বলে যে একজন এসে বলবে ভারতের মিলিটারি কত বলো, আমরা জেনে কি করব। তখন আমি বলেছিলাম যে যদি আপনারা এগুলো না শুনতে চান তাহলে গরু, কয়লা, বালি চুরি এইসব নিয়ে আমি বলতে পারি, কারণ আমরা তো মিডিয়াতে দেখি কি হচ্ছে, বলে ওটা বলে আমি শুরু করেছিলাম। বাট ডেফিনেটলি ওনার জন্য এখন যদি দেখা যায় তো উনি তো সবচেয়ে বেশি ভুগছেন, আর বাকিরা তো ওপেনলি, মানে আমি কি বলবো, মদন মিত্রা কি বলছে, এই পার্থ কি বলছে, অনুব্রত কি বলছে, আপনি যদি দেখেন তো সবাই তো এখন বলছে, পুরো সত্যটা এখন আস্তে আস্তে বাইরে আসছে। কিছুদিন আগেও আপনি একজনকে ইন্টারভিউ করেছিলেন, তিনি খুব বড় বড় চোখ করেছিলেন, এখন তো তারা দেখছি অনেক রকম কথা বলছেন। তো এখন তারা এইসব বলে নিজের রেসপন্সিবিলিটিটা থেকে বাঁচতে চাইছেন, ওনার উপরেই চালাতে চাইছেন। তো আমার মনে হয় যদি এটার কোনো কালমিনেশন হয়, যেটা সাধারণ মানুষ আমরা আশা করি, যারা আমাদের ভয় দেখিয়েছিল, সে যেই হোক, সে টপ মোস্ট হোক, আর যারা ভয়, একজন বলেছিল বোতলে ভরে রেখেছি এমন কিছু লোক যাদের ছেড়ে দিলে 1 ঘন্টার মধ্যে 12টা বাজিয়ে দেবে, বলেছিল কিনা? তারা কারা? আমাদের তো কেউ কিছু করছে না, আমরাও তো কাউকে কিছু করছি না। লোকে বলেছিল এরা আসলেই সবাই মরে যাবে, পালিয়ে যাবে, মুসলমানদের পালিয়ে যেতে হবে, সব তো নর্মাল চলছে, কোনো তো মানে দেশে কিছু পরিবর্তন হয়নি। হ্যাঁ, কিছু বদমাইশ লোক পালিয়ে গেছে, কিছু শয়তানরা পালিয়ে গেছে, বাট বাকি তো সব ঠিকঠাক চলছে। তো ফলে এই লোকগুলো যেখানে আছে তারা যদি সাজা পায়, সেটা সাধারণ বাঙালির জন্য একটা অত্যন্ত তৃপ্তি, মানে বাকি ভালো ভালো কাজ হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, মেয়েদের বাস ভাড়া ফ্রি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তার সাথে তার মধ্যেই স্যার এই যে মদন মিত্রদের একটা গ্রুপ হয়েছে, সব চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে, কি বলবেন এদেরকে এক কথায়? দেখুন, এরা এইসব করবে তো দলটা টুকরো টুকরো হয়ে যাবে, সেটা তো ভালোই, কারণ কিন্তু কোথাও এর এমন যেন না হয় সাধারণ মানুষের কাছে যে যাদের মানুষ ভোট দিল বিশ্বাস করে, যে তারাই আবার দেখছে যে এদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে করছে, সেইটা যেন না হয়। এরা যদি অপোজিশনে থাকে, থাকুক না, ভালো অপোজিশনের কাজ করুক, কোনো অসুবিধা নেই। বাট এরা যদি আস্তে আস্তে মানে সব ভালো হয়ে যায়, যে এদের পাপ ধুয়ে যায়, তাহলে কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাবে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে হয়তো কিছু এমপি দরকার, যারা কেন্দ্রীয় সরকার, তাদের বিল পাস করবার জন্য কিছু বহুত গুরুত্বপূর্ণ বিল আছে, বড় বড়, যেমন ওমেন রিজার্ভেশন বিল, ডিলিমিটেশন বিল, ইউনিফাইড সিভিল কমান্ড বিল, এইগুলো 3-4টে আছে। তাদের জন্য যদি হতে পারে, তারা করছে, একটা কম্প্রোমাইজ করছে, ঠিক আছে, কিন্তু সেইটা যেন এমন জায়গায় না চলে যায় যে এই গুন্ডা বদমাইশগুলো যাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে পরিবর্তনটা এনেছিল, যে তাদেরই আবার সকাল থেকে সন্ধ্যে দেখতে হচ্ছে যে তারাই মালিক হয়ে বসে আছে, সেইটা না হলেই খুশি হব।